বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মতের ভিন্নতা, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও এক বাক্সে ভোট আনার স্লোগান তোলা হয়েছে। নির্বাচনী জোট করার তৎপরতা চালাচ্ছে কওমি মাদ্রাসা ভিত্তিক 5টি দল। অন্যদিকে বিএনপি এবং জামায়াত পৃথকভাবে দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। এমন পটভূমিতে নির্বাচনকে লক্ষ্য করে ইসলামপন্থীদের রাজনৈতিক মেরুকরণ কোথায় গিয়ে ঠেকবে, তারা কি এক বাক্সে ভোট আনতে পারবে, সেই প্রশ্নগুলোই সামনে আসছে। এসব নিয়েই আজকের আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন বিবিসি বাংলার সাংবাদিক কাদির কল্লোল। আপনাকে স্বাগত। দর্শক, বিবিসি বাংলার সর্বশেষ সংবাদ, তথ্য এবং নানা বিশ্লেষণ পেতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউবে। আমরা যে আলোচনায় ছিলাম সেই আলোচনার শুরুতে আমরা কাদিরের কাছে জানতে চাই যে কাদির, ইসলামপন্থীদের মধ্যে বড় একটি দল জামায়াত ইসলামী এবং তারা ঐক্য তৈরির কথা বলেছিল। এখনও ঐক্যের চেষ্টায় জামাত রয়েছে কিনা, কি অবস্থা এখন? আসলে জামায়াতে ইসলামের দিক থেকে ঐক্যের একটা তৎপরতা দেখা গেছে। বিশেষ করে 5ই আগস্টের পট পরিবর্তনের পর অন্যান্য দলগুলোর সাথে একটা সম্পর্ক তৈরির চেষ্টা দৃশ্যমান হয়েছে। যেটা বলা যায় যে জামায়াতের সাথে ইসলামপন্থী অন্যান্য অনেক দলের কিছু ভিন্নতা ছিল মতের। কওমি মাদ্রাসা ভিত্তিক যে সংগঠনগুলো আছে, যে দলগুলো আছে, তাদের সাথে একটা দূরত্ব ছিল জামায়াতে ইসলামীর। এই দলগুলোর নেতারা বলছেন যে আওয়ামী লীগের শাসনের শেষ কয়েক বছরেই জামাতের দিক থেকে একটা তাগিদ ছিল বা একটা চেষ্টা ছিল এই দলগুলোর সাথে সম্পর্কটা কমিয়ে আনা। আর 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জামায়াত সেটাকে আরও তৎপর হয়ে ওঠে তারা এই সম্পর্কটাকে একটা জায়গায় নিয়ে আসার জন্য। সেই জন্য দেখা গেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার আমির বরিশালের চরমনায়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তার মাহফিলে চলে গিয়েছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। সেখানে গিয়ে তিনি দেখা করেছেন, তাদের সাথে কথা বলেছেন। এরপর কওমি মাদ্রাসা ভিত্তিক আরও কয়েকটি দলের সাথে জামায়াতের আমির বা জামায়াতের নেতারা বৈঠক করেছেন, ঐক্যবদ্ধ হওয়া যায় কিনা বা ঐক্য সৃষ্টি করা যায় কিনা। কিন্তু গত কিছুদিনে জামায়াতের ওই কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা, কোনো একটা জোট তৈরি করা, সেই জায়গাটাতে একটা সন্দেহ তৈরি হয়েছে অন্যান্য দলগুলোর মধ্যে যে জামায়াত আসলে তারা স্বতন্ত্র নির্বাচন করবে নাকি তারা এই ঐক্যে থাকবে। এইভাবে এই জায়গাটাতে কোনো নিশ্চয়তা অন্য দলগুলো এখন পর্যন্ত জামায়াতের দিক থেকে পায়নি। ফলে অন্য দলগুলোর দিক থেকেই এখন ঐক্যটাকে একটা ঐক্য তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে। যেমন ইসলামী আন্দোলনের নেতৃত্বে 5টি দল, তারা গত 23শে এপ্রিল তারা একটি বৈঠক করেছে ইসলামী আন্দোলনের আমিরের নেতৃত্বে। সেই বৈঠকে যেমন 5টি দলের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, মামুনুল হকের নেতৃত্বাধীন আরেকটি খেলাফত মজলিস আছে, তারা নিজামে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, এই 5টি দল তারা এখন বলছে যে এক বাক্সে ভোট আনা, এই স্লোগানটা তুলে তারা এখন ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। এই ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটা বলছেন যে তারা প্রাথমিকভাবে এই 5টি দল এখন একটা নির্বাচনী জোট করার জন্য তারা একটা নীতিমালা তৈরি করছেন এবং তারা একমত হয়েছেন। সেটাকে নিয়ে তারা ঘোষণা দিয়ে এগিয়ে যাবেন। তারা জামাতের সাথেও জামাত তাদেরকে না করে দেয়নি, কিন্তু তাদের সাথেও একটা চেষ্টা থাকবে যে আসে কিনা। কিন্তু অন্যান্য আরও ছোট ছোট ইসলামী যে দলগুলো আছে বা ইসলামী দলগুলোর বাইরেও তারা যেটা বলছেন যে যেমন গণ অধিকার পরিষদ, এই ধরনের কিছু দল আছে, তাদের সাথেও তাদের একটা কথাবার্তা হচ্ছে। ফলে এখন এই ইসলামী দলগুলোকে এক করার জায়গার উদ্যোগটা মূলত কওমি মাদ্রাসা ভিত্তিক যে দলগুলো আছে তাদের দিক থেকেই দেখা যাচ্ছে। আমরা একটা সময় দেখেছিলাম এই ঐক্য প্রক্রিয়া কিংবা ইসলামিক ভিত্তিক ধর্মভিত্তিক দলগুলোর যে ঐক্য প্রক্রিয়া, সেখানে জামায়াত ইসলাম ছিল। তো বর্তমানে আমরা দেখছি যে এই 5টি দল একত্রিত হয়ে তারা এই ঐক্য প্রক্রিয়াটার নেতৃত্ব দিচ্ছে। তো এই মুহূর্তে জামায়াতের অবস্থানটি কি, তারা আসলে কোনভাবে এগিয়ে যেতে চায়? আপনার কি কারোর সাথে কথা হয়েছে জামায়াত ইসলামের? কি বলছেন তারা আসলে? জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটা বলছেন যে তারা মনে করছেন যে
এখন মানে রাজনীতিতেই এক ধরনের মেরুকরণ হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। নির্বাচন যত এগিয়ে আসবে নানামুখী আরও মেরুকরণ হবে সেটা তারা মনে করছেন। তারা পর্যবেক্ষণ করছেন পরিস্থিতিটা কি দাঁড়ায়, কিন্তু কিছু দলকে তাদের বলয়ের ভিতরে রাখার একটা চেষ্টা সেটা থাকবে জামায়াতের দিক থেকে। তার মানে জামায়াত এই মুহূর্তে জোট করা না করা কোনো মানে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। তারা স্বতন্ত্রও করতে পারে, আবার অন্যান্য ইসলামপন্থী দলগুলোকে নিয়ে কিছু দলকে নিয়ে তাদের একটা বলয়, আলাদা বলয় তৈরি করে একটা অবস্থান দেখানোর বা একটা শক্তি দেখানোর সেটাও থাকতে পারে। এই ধরনের আলোচনাগুলো তাদের মধ্যে আছে। আর নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে সেই সংসদে বিরোধী দলের আসনে বসা, আমার কাছে জামায়াতের অনেক নেতার সাথে কথা বলে মনে হয়েছে যে এই ধরনের একটা লক্ষ্য তাদের আছে। ফলে সেই জায়গাটাতে যেহেতু এখন মানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই, তারা নির্বাচনে আসবে কি আসবে না সেটা এখনও অনিশ্চয়তা আছে। ফলে এখন যে দলগুলো সক্রিয় আছে এই দলগুলো সবগুলো দলই আওয়ামী লীগ বিরোধী দল। ফলে এই সুযোগটা তারা নিতে চাইবে যে স্বতন্ত্রভাবে, মানে এখানে কোনো ঝুঁকি থাকছে না, মানে অন্য কোনো পক্ষ আসছে না, একই ধরনের পক্ষের দলগুলো সব। সে কারণে তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করা এই চিন্তাটাও মানে তাদের মধ্যে বেশি আলোচনায় আসছে এই মুহূর্তে। এখন যদি কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলোকে নিয়ে একটা জোট হয় এবং তারা যদি সেই জোট করে, সেই জোটটি কি আসলে কি নির্বাচনী জোট হবে নাকি এটা কোনো অন্য স্থায়ী কোনো প্ল্যাটফর্ম হবে? কি হতে যাচ্ছে আসলে? এই যে 5টি দল আলোচনা করছে একটা জোট করার জন্য, তারা এটাকে নির্বাচনী মোর্চা বা নির্বাচনী জোটে বলছে। এটাই তাদের এখন পর্যন্ত চিন্তা। তাদের নেতাদের সাথে আমার কথা বলে মনে হয়েছে যে তারা বলছেন যে তারা স্থায়ী কোনো প্ল্যাটফর্ম করতে চাচ্ছেন না। তারা মনে করছেন যে আওয়ামী লীগের শাসনের পতনের পর দীর্ঘ সময় পর ইসলামপন্থীদের, তারা মনে করছেন যে তারা ক্ষমতার এখন যে সরকার আছে বা এখন যেভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে তারাও সেখানে একটা অংশীজন। সেই হিসাবে তারা মনে করেন যে আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনেও তাদের একটা অবস্থান থাকা দরকার। সে কারণে নির্বাচনকে লক্ষ্য করেই, মূল লক্ষ্য করেই তারা এই জোট করছেন। আমরা দেখছি যে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে এবং ইসলামপন্থী দল যে সমস্ত দল রয়েছে তাদেরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, তারাও বিভিন্ন সমাবেশ করছে, বিভিন্ন কর্মসূচি পালন করছে। এসব প্ল্যাটফর্ম কি আলাদা করে কোনো বার্তা দিচ্ছে? হেফাজতে ইসলাম এটি কওমি মাদ্রাসা ভিত্তিক একটি সংগঠন। তারা মানে মূলত 2013 সালে 13 দফা দাবি তুলে আলোচনায় আসে। তার মধ্যে নারী, তখনকার নারী নীতিমালা বাতিল করা সহ বিভিন্ন বিষয়গুলো ছিল। যেটা হচ্ছে যে এই সংগঠনেও কওমি মাদ্রাসা ভিত্তিক যে দলগুলো এখন ঐক্যের চেষ্টা করছে বা এর বাইরেও যে দলগুলো আছে কওমি মাদ্রাসা ভিত্তিক, তার অনেকগুলো দল এই হেফাজতে ইসলাম এই জোটের মানে এই প্ল্যাটফর্মটার ভেতরে আছে। তো ফলে সেখানে তাদের বক্তব্য কোনো কোনো সময় রাজনৈতিক বক্তব্য হিসেবেও আসে। তবে এখন হেফাজতে ইসলাম আগামী 3রা মে তারা একটি ঢাকায় সমাবেশ করার কথা বলছে। 3রা মে, যেহেতু 5ই মে 2013 সালে তারা ঢাকায় শাপলা চত্বরে সমাবেশ করতে গিয়ে সেখানে তাদের অভিযোগ যে দমননীতির কারণে তাদের সেই সমাবেশ পণ্ড হয়ে গিয়েছিল। তো সেই বিষয়টা স্মরণে তারা এই সমাবেশটা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন যে ইসলামপন্থী দলগুলো, সংগঠনগুলো তারা যে একটি শক্তি সেইটা দেখানোর একটা চেষ্টা আছে। সেটা দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার তৎপরতা যেমন আছে, সে পাশাপাশি এই রাজনৈতিক মানে দল নয় প্ল্যাটফর্ম হেফাজতে ইসলামের মতো তারাও দৃশ্যমান তৎপরতা, নতুন করে তৎপরতা দেখাচ্ছে যে তারা একটা শক্তি, রাজনীতিতে একটা শক্তি, সেটা দেখানোর একটা চেষ্টা আছে বলে মনে হয়। নির্বাচনের মাঠে বিএনপি দিক থেকেও দেখছি একটা ধরনের তৎপরতা চলছে। তারা দেখেছি ইসলামিক যে দলগুলো রয়েছে, ইসলামপন্থী যে দলগুলো রয়েছে তাদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করছে, তাদেরকে কাছে টানার চেষ্টা করছে। তো যদি নির্বাচন কেন্দ্রিক সমঝোতা কিংবা আসন ভাগাভাগির প্রশ্ন সামনে আসে, সেক্ষেত্রে কি এই ঐক্য চেষ্টায় কি কোনো ধরনের প্রভাব পড়বে? আসলে যেটা হচ্ছে যে এখন যে দলগুলো সক্রিয় আছে তার মধ্যে বিএনপি অন্যতম প্রধান দল এবং রাজনীতির মাঠে এরকম একটা ধারণা আছে যে নির্বাচন হলে বিএনপি জয়ী হয়ে সরকার গঠনের সম্ভাবনা আছে। তো এখন যেটা হচ্ছে যে বিএনপি তাদের দিক থেকেও কিছু দলের সঙ্গে আলোচনা করা হচ্ছে ধারাবাহিকভাবে। বিএনপির নেতাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে, তারা মানে এই নির্বাচনকে সামনে রেখে কোনো জোট করতে চায় না, কোনো জোটবদ্ধভাবে নির্বাচন করতে চায় না, কিন্তু মানে অন্যান্য দলগুলোকেও তারা কাছে রাখতে চায়।
সেটা আসন সমঝোতার মাধ্যমে হতে পারে। অন্যান্য দলগুলোও কিন্তু বিএনপির সাথে যোগাযোগ করছে আসন সমঝোতার জন্য। এ ধরনের আলোচনাও কোনো কোনো দলের সাথে বিএনপির হচ্ছে, তার মধ্যে ইসলামপন্থী দলও আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে বিএনপি যখন এই আলোচনাগুলো করবে, মানে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে ইসলামপন্থী দলগুলো বা যে দলই বলুন না কেন, নির্বাচনে আসন পাওয়া বা ক্ষমতায় কাছাকাছি থাকা সেটা সব দলেরই উদ্দেশ্য থাকবে, এটা রাজনৈতিক দল হিসাবে থাকবেই। ফলে বিএনপির সাথে থেকে যদি কোনো আসন পাওয়া যায়, যদিও সেটা প্রকাশ্যে হয়তো সমঝোতা হবে না, একটা সমঝোতা থাকবে, তার ভিত্তিতে যদি আসন পাওয়া যায়, তখন বিএনপি যখন সেই উদ্যোগটা থাকবে, তখন কিন্তু এই ইসলামী দলগুলোর আলাদা প্ল্যাটফর্ম, আলাদা ঐক্যবদ্ধ হওয়া, সেটার ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়বে। কারণ যারা মানে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন তাদের মধ্যেও অনেকে কিন্তু বিএনপির সাথে আলোচনা করেছেন না। মানে এই দলগুলোর নেতাদের সাথে কথা বলে আমার যেটা মনে হয়েছে, নির্বাচন কেন্দ্রিক আলোচনা কিন্তু হচ্ছে এবং হবে। ফলে অনেক ইসলামী দল, অনেক ইসলামপন্থী দলের বাইরে ডান বাম বিভিন্ন দল, তাদের কিন্তু বিএনপির কাছে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে। তার মানে আপনি যে নানা ধরনের মেরুকরণের কথা বলছিলেন, তো এই প্রশ্নে যদি আমি বলি যে ইসলামী দলগুলোর কোনো নেতাও কিন্তু তাদের রাজনীতিতে মেরুকরণের প্রশ্নে নানা ধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে। এই অনিশ্চয়তাগুলো কেন তৈরি হচ্ছে? যেটা হচ্ছে যে ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, তিনি বলছেন যে তারা এক ভোট বাক্সে ব্যালট পাঠাতে চান, নিতে চান, এইটা তাদের স্লোগান। তো সেটা যদি হয়, এই ঐক্য করার চেষ্টা, তো এখনও কিন্তু তারাও সুনির্দিষ্ট করে বলতে পারছেন না যে কতগুলো দল তাদের সাথে থাকবে। ইসলামী দল কিন্তু সংখ্যা অনেক, 50টি রাজনৈতিক দল নিবন্ধিত বাংলাদেশে নির্বাচন কমিশনে। তার মধ্যে ইসলামী দলগুলোর হিসাব অনুযায়ী 11টা দল নিবন্ধিত আছে। 11টা দল যদি ইসলামী দল নিবন্ধিত হয়, তার মধ্যে আবার বিভিন্ন মত আছে, বিভিন্ন, যেমন কওমি মাদ্রাসা ভিত্তিক দল আছে, জামায়াতে ইসলামী আছে, মানে তরিকা ভিত্তিক দল বা ধর্মীয় নেতা বা পীর ভিত্তিক দল আছে, তরিকত ফেডারেশন যেমন আছে, জাকের পার্টি আছে, এই ধরনের দলগুলোও আছে। আসলে ইসলামী দলগুলো সঠিক কোনো সংখ্যাও বলা মুশকিল, তারাও বলতে পারে না যে কতগুলো দল ইসলামী দল কাজ করছে। আবার বিএনপি তাদের কাছে টানার চেষ্টা করছে, জামায়াতে ইসলামীও তাদের একটা বলয় তৈরির চেষ্টা করছে। ফলে বড় দুটো দল যখন তাদের কাছে টানার চেষ্টা করবে অন্যান্য দলগুলোকে, ফলে সেখানে আসন পাওয়া, নির্বাচনে একটা অবস্থান তৈরি করা, সেটাই যখন বড় হবে, তো সেখানেই অনিশ্চয়তাটা, সেখানেই যে আসলে কি হবে এই দলগুলোর নেতারাও বলতে পারছেন না। যে তারাও বলছেন যে মেরুকরণ এখন পর্যন্ত যা হয়েছে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের আগদিন পর্যন্ত মেরুকরণ হতে পারে। তো ফলে পরিস্থিতি কি দাঁড়াবে, আমি একজন ইসলামী দলগুলো নিয়ে পর্যবেক্ষণ করেন শরীফ মোহাম্মদ, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটা বলছেন যে এই মেরুকরণ কোথায় গিয়ে ঠেকবে সেটা আসলে এখনই বলা মুশকিল, মানে সর্বশেষ অবস্থান বলে আসলে এখানে আসলে এই মুহূর্তে কিছু বলা মুশকিল। এই দলগুলোর শীর্ষ নেতাদের সাথেই আমি কথা বলছি, তারাও বলছেন যে এটা তারা এখনও মানে নিশ্চিত করে বলতে পারছেন না। তারা চেষ্টা করছেন, শেষ পর্যন্ত মানে সব দলের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হবে কিনা ইসলামী দলগুলোর, সেটা তারা নিশ্চিত নন এখন। কিন্তু আমরা দেখছি বড় যে দলগুলো রয়েছে তারা কিন্তু ইসলামপন্থী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে। আসলে ভোট ব্যাংকের হিসাবটা কি? ভোটের পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে কিন্তু ভোটের পরিসংখ্যান ইসলামী দলগুলোর বেশি না। আমি যদি মানে গত 3টা নির্বাচন তো বিতর্কিত, তার আগে 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 38টা দল অংশ নিয়েছিল, প্রায় সব দলই অংশ নিয়েছিল, আওয়ামী লীগ, বিএনপি সহ ইসলামপন্থী সব দলই অংশ নিয়েছিল। সেই সময়কার একটা হিসাব বা পরিসংখ্যান যদি বলি, সেই সময়ে জামায়াতে ইসলামী তারা 39টি আসনে প্রার্থী দিয়েছিল, তারা জিতেছিল 2টি আসনে, যদিও বিএনপির সাথে তাদের একটা সমঝোতার ভিত্তিতে তারা করেছে। সেখানে তাদের ভোট ছিল 4.70, মানে 4.70 মানে ভোট ছিল। ইসলামী অন্য দলগুলোর অবস্থা একেবারে মানে 1% নিচে। এই হচ্ছে ভোটের হিসাব। হয়তো এখন ভোটের হিসাবটা হয়তো বেড়ে থাকতে পারে কিছুটা, কিন্তু বাড়লেও সেটা কত, বিশ্লেষকরা বলছেন সেটা খুব একটা বেশি নয়। যদিও জামায়াতে ইসলামের নেতারা বলছেন যে 20 থেকে 25টা আসনে তারা স্বতন্ত্র নির্বাচন করলেও জয়ী হতে পারবেন, কোনো জোটে না গিয়ে যদি নির্বাচন, এটা তাদের ইসলামী অন্যান্য দলগুলোর হচ্ছে যে তারাও একটা ভালো অবস্থানে যাবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন যে ভোটের রাজনীতিতে, ভোটের সাধারণ মানুষের মধ্যে ইসলামী দলগুলো
একটা হয়তো অবস্থান আছে, কিন্তু এখনও জিতে এসে ভালো অবস্থান নিয়ে ভালো আসন নিয়ে জিতে আসা সেই অবস্থা এখনও হয়নি। এরপরেও বড় দলগুলো কেন তাদেরকে টানে, একটা হচ্ছে যে যদিও একক ভিত্তিতে নির্বাচন করে এই দলগুলোর বড় অঙ্কের আসন পাওয়া সম্ভব নয়, কিন্তু সারা দেশেই জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বা অন্য কিছু দলের তাদের ভোট আছে, কিছু না কিছু আছে, মানে প্রতিটি আসনে কিছু না কিছু ভোট আছে। সেই ভোটগুলো যদি একসাথে থাকে তাহলে পরে এক ধরনের হিসাব নিকাশ হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যদি নির্বাচন করে তাহলে এক ধরনের হিসাব, তারা যদি নির্বাচন করার সুযোগ পায়, আর যদি তারা নির্বাচন করার সুযোগ না পায় তাহলে আর এক ধরনের হিসাব নিকাশ, ভোটের হিসাব নিকাশ। এই হিসাব নিকাশে দেখা যাচ্ছে যে বিএনপির তাদের দরকার নেই অন্য কোনো দলকে সাথে নেওয়ার। জামায়াত ইসলাম মনে করছে যে তারা স্বতন্ত্র অবস্থান থেকে দলগতভাবে নির্বাচন করবে, কিন্তু অন্যান্য দলকে সাথে রাখা বা সমঝোতার ভিত্তিতে তাদেরকে আসন দিয়ে হলেও সাথে রাখা, সেটার একটা রাজনীতিতে একটা প্রভাব আছে। ধন্যবাদ কাদির। আমরা শুনছিলাম কাদির কল্লোলের বিশ্লেষণে আগামী দিনের ভোটের রাজনীতি, জোটের রাজনীতি এবং রাজনীতিক এবং নির্বাচন কেন্দ্রিক নানা মেরুকরণের হিসাব নিকাশ নিয়ে। আমরা পরবর্তীতে আবারও কোনো নতুন কোনো ইস্যুতে আলোচনা করব বিবিসি বাংলার বিশ্লেষণে। স্বাধীন ভারতের নদী শাসনের সবচেয়ে বড় ও আইকনিক প্রকল্পগুলোর একটা হলো ফারাক্কা, যা এ মাসে 50 বছর পূর্ণ করছে। এই প্রকল্পটা ঠিক কি, এটা নিয়ে ভারতেও কেন এত বিতর্ক, আর সবচেয়ে বড় কথা, ফারাক্কা বাঁধ আর কতদিন টিকতে পারে, সেটাই দেখেছে এই প্রতিবেদন। এক কথায় বলতে গেলে ফারাক্কা হলো গঙ্গায় বাঁধ দিয়ে ও কৃত্রিম খাল কেটে পদ্মার দিক থেকে জলের প্রবাহ ভাগীরথীর দিকে সরিয়ে আনা, যাতে কলকাতা বন্দরকে বাঁচিয়ে রাখা যায়। Before 700 years, it was going by this present so-called Bhagirathi or Hooghly. It was the original Ganga river. 700 বছর আগেও গঙ্গার পুরো প্রবাহটা কিন্তু এখনকার ভাগীরথী, হুগলি দিয়েই যেত, আর মোহনায় তা সাগরদ্বীপের কাছে গিয়ে মিশত। 15 শতাব্দী থেকে ধীরে ধীরে সেই প্রবাহ পদ্মার দিকে সরতে থাকে। ব্রিটিশ আমলে যখন দেখা গেল তাদের জাহাজ কলকাতা বন্দরে ন্যূনতম ড্রাফটও পাচ্ছে না, তখন 1853 সালে ব্রিটিশ প্রকৌশলী স্যার আর্থার কটন গঙ্গা থেকে সম্ভাব্য দুটো জায়গায়, রাজমহল বা ফারাক্কায়, খাল কেটে ভাগীরথীতে জল টানার প্রস্তাব দেন। ফারাক্কা থেকে খাল কাটলে দৈর্ঘ্য অনেক কম হবে বলে অবশেষে স্বাধীন ভারতে সেই প্রকল্পের কাজ শুরু হয়, এবং এই জল সরণের মূল লক্ষ্যই ছিল কলকাতা বন্দরকে বাঁচিয়ে তোলা। এটাই প্রধান উদ্দেশ্য। Diverting the water of Ganga for rejuvenation of Calcutta port. দিল্লির সাফদারজং রোডে এই স্মৃতিস্মারক, যার নামে সেই ইন্দিরা গান্ধী ঠিক 50 বছর আগে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন ফারাক্কা ব্যারাজ। প্রকল্পের কাজ অবশ্য শুরু হয়েছিল তারও অনেক আগে, পূর্ব পাকিস্তান আমলে, সেই 1961 সালে। 71-এ স্বাধীন বাংলাদেশের জন্ম ফারাক্কার কমিশনিং পিছিয়ে দিয়েছিল বলে অনেকেই মনে করেন, যদিও অবশেষে 1975-এর গোড়ায় এসে ইন্দিরা গান্ধীর সরকার শেখ মুজিবের সাথে ফারাক্কা নিয়ে একটা বোঝাপড়ায় আসতে সক্ষম হন। সে বছরের মে মাসেই আনুষ্ঠানিকভাবে ফারাক্কার উদ্বোধন করেন দেশের সেচমন্ত্রী জগজীবন রাম। পরবর্তী 50 বছরে যা কয়েক কোটি কিউসেক বাড়তি জল কলকাতায় এনে ফেলেছে। এই ফারাক্কা অঞ্চল কেন, ফারাক্কা অঞ্চলকে ধরা হলো কেন ব্যারেজ করার জন্য, তার কারণ সেখানে 100 বছরের মধ্যে নদী নড়াচড়া করেনি, তার ব্যাংকের মধ্যেই ছিল, এবং ওই ব্যারেজটা ওইখানে করলে জলটা তারা ঠিকমতো ব্যারেজটা স্টেবিলিটি থাকবে। বড় কথা হচ্ছে এইখানে এই যে জলটা, তাতে কোনো পলি থাকবে না, মানে সিল্ট ফ্রি ওয়াটার উইল বি সাপ্লাইড ফ্রম ফারাক্কা ব্যারেজ, তার জন্য ওখানে ছাঁকনি দেওয়া আছে। 1000 মাইলেরও বেশি পথ পেরিয়ে এসে উত্তর ভারতের লাইফলাইন গঙ্গা এই ফারাক্কায় ব্যারাজের বাধায় বাধা পড়েছে, আর সামনের এই 109টি লক গেটে নিয়ন্ত্রিত হচ্ছে নদীর জলের প্রবাহ। আর আমার থেকে ঠিক 200 মিটার পেছনেই এই গঙ্গা থেকে কাটা হয়েছে ভাগীরথী ফিডার ক্যানাল, যে কৃত্রিম খাল পশ্চিমবঙ্গে সেচ আর পানীয় জল যোগাচ্ছে, বাঁচিয়ে রেখেছে কলকাতা বন্দরকেও। বছর 8 আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি জানিয়েছিলেন
ফারাক্কার জন্যই তার রাজ্য প্রতি বছর বন্যায় ভেসে যাচ্ছে। অতএব বাঁধটাই তুলে দেওয়া হোক। गंगा नदी में सिल्ट का डिपॉजिट बहुत ज्यादा हो रहा है और जब से फरक्का बांध बना है तब से यह स्थिति उत्पन्न हुई है, वरना पहले पानी के बहाव के साथ बहुत सारा सिल्ट बंगाल की खाड़ी में जाता था, समुद्र में जाता था। ফারাক্কার উজানে ঝাড়খণ্ড বিহারের আমজনতারও এই বাঁধকে নিয়ে বিস্তর অভিযোগ, বর্ষাতে যেমন তেমনি শুখা মৌসুমেও। फरक्का के लिए बरसात के टाइम में गेट खोलना चाहिए, बिहार वालों के लिए बहुत परेशानी है। बरसात के टाइम मतलब गेट बंद कर देते हैं, जब ओवरफ्लो होता है तब जाके गेट खोलता है, जब बिहार डूब जाता है तब। राजपाल का उस साइड में जैसा कि वो बड़ा ही तो है, तो साहिबगंज गया जाके देखिए राजपाल का उधर सूख जाता है, पूरा सूख जाता है, थोड़ा ऐसा नाली ऐसा रहता है, बाकी पूरा सूख जाता है। এই নদীর প্যাটার্নের চেঞ্জটা আর ইটসেলফ নদীটার মধ্যে নদীর দুই পাড়ের তার ইম্প্যাক্টের উপর সবটারই উপরই একটা ইম্প্যাক্ট ফেলেছে ফারাক্কা ব্যারাজ। গ্রামের মানুষ খুব সুন্দরভাবে একটা এক্সপ্লেন করেছিলেন যে যেন সাপের মুখটা আপনি যদি চেপে ধরেন, ঠিক এরভাবে দেখালো যে একটা সাপ রয়েছে, তার মুখটা আপনি চেপে ধরলেন মাথাটা, তাহলে সে তো তার দেখবেন সে ছটফট করছে বেরোনোর জন্য, অ্যাজ ইফ ব্যারাজটা একটা মুখটা ধরার মতো জিনিস। এবং নদী তখন নদীর কোর্সটা তো পাল্টাচ্ছে, সে আর একভাবে যেতে পারছে না, সে যেহেতু রেস্ট্রিক্টেড বাউন্ডেড, তাই জন্য সে আরও বেশি করে মানে প্যাটার্নটা কার্ভসগুলো আরও বেশি হচ্ছে বা প্যাটার্নটা ছটফট করার মতন একটা ওরা একটা সুন্দর এক্সপ্লেনেশন দিয়েছিল। এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি আবার জানাচ্ছেন, নদীর ভাঙন ঠেকাতে না পারলে ফারাক্কা অচিরেই তাদের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। এই ড্রেজিং না করলে আগামী 50 বছর বলছেন কেন, অল্প কিছুদিনের মধ্যেই আরও আমরা নদীর গর্ভে চলে যাব। তো আমাদের কাছে ব্যারেজ একরকম অভিশাপের কারণও দাঁড়িয়ে গেছে। আর মোরগ্রাম থেকে নিয়ে আপনি মালদা পর্যন্ত আমাদের এই ভৌগোলিক অবস্থানটা দেখবেন কি আমরা একটা সরু রাস্তার উপর বাস করছি, ওদিকে ঝাড়খণ্ড, এদিকে নদী বাংলাদেশ, এইটুকুনটা আমাদের হাজার হাজার একর যায় নদীর গর্ভে গিয়েছে। এই নদীটাকে নদীটাকে যদি ড্রেজিং করে পাথর দিয়ে বেঁধে দেয় আর কি, তাহলে অনেক লোক ওখানে আবার চাষবাস করে বাড়িঘর করে থাকতে পারবে। ফারাক্কা নিয়ে বহু বিতর্ক, কিন্তু বাঁধ তুলে দিতে নীতিশ কুমারের প্রস্তাব নিয়ে কাজ করেছিল যে সরকারি কমিটি, তারাও কিন্তু হ্যাঁ বা না কিছু বলতে পারেনি। ওই কমিটিতে ছিলেন হিমাংশু ঠাক্কর। সেন্ট্রাল ওয়াটার কমিশন প্রোভাইডেড নো ডেটা টু অ্যাসেস হোয়াট ওয়াজ দ্য প্রি ফারাক্কা সিচুয়েশন। ফারাক্কা হওয়ার আগে ও পরে নদীতে ড্রেনেজ কনজেশন কি, বন্যার তীব্রতা ও কত ঘন ঘন বন্যা হয়েছে, নদীর ধারণ ক্ষমতা কত, সে ব্যাপারে সেন্ট্রাল ওয়াটার কমিশন আমাদের কোনো তথ্য উপাত্তই দেয়নি, ফলে আমরাও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। কিন্তু ফারাক্কার বিরূপ প্রভাব যে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই। নীতিশ কুমারের প্রস্তাবেও যথেষ্ট যুক্তি ছিল। জাস্টিফিকেশন ইন নীতিশ কুমারস প্রপোজাল দ্যাট ইট শুড বি কনসিডার্ড। ফারাক্কার এই ফিডার ক্যানাল দিয়ে শুষ্ক মরশুমে কতটা জল টানা যাবে আর মূল নদী দিয়ে পদ্মায় কতটা জল ছাড়া হবে, গঙ্গা চুক্তির মূল কথা সেটাই। এখনকার চুক্তিতে বলা আছে এই সময়টায় প্রতি 10 দিনে ক্যানাল আর পরের 10 দিনে পদ্মা অন্তত 35,000 কিউসেক পরিমাণ জল পাবে। এখন আগামী বছর কোন শর্তে এই চুক্তির নবায়ন হয় তার উপরও নির্ভর করছে ফারাক্কার ভবিষ্যৎ। খোদ ফারাক্কার গ্রামবাসীরা কিন্তু প্রকল্পের কারণে খুশি, তারা চান বাঁধের দীর্ঘায়ু। যেমন কৃষিরা জলও পাচ্ছে, মাছ ধরছে, জেলেরা মাছও দুটো ধরে করে খেতে পারছে। এই বাঁধ হওয়াতে কল্পে এখানে শহর তৈরি হয়েছে, মোটামুটি ছোট মোটো একটা বিজনেস করে খাচ্ছে, কেউ চাকরি বিক্রি করে খাচ্ছে। দূর দূর ঝাড়খণ্ড ফারখণ্ড কোথা বন্যা হচ্ছে, ওটাকে ধরলে তো চলবে না। এই গঙ্গায় যে ব্রিজটা হওয়াতে ধরেন যে কি উত্তরবঙ্গের সঙ্গে মেন যোগাযোগ হয়ে গেছে, এটা মেরুদণ্ড হয়ে গেছে। এখানে নৌকাতে চাপতে গেলে, সকালে চাপতে গেলে দুপুর বৈকালে গিয়ে পৌঁছাতেও পারে, সেই জিনিসটা এখন নেই। ফারাক্কার হিউম্যান জিওগ্রাফি নিয়ে কাজ করেছেন যে গবেষকরা, তারা অবশ্য নিশ্চিত নন সাধারণ লোকের ভাবনা প্রকল্পে
কতটা গুরুত্ব পেয়েছে। মানুষের মতামত বা মানুষের তাদের চোখে দেখা, তাদের এক্সপিরিয়েন্সের মধ্যে কিভাবে তারা দেখছে নদীটাকে, সেটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু একটা গ্যাপ রয়ে গেল। আর যেটা আপনি বলছেন যে 50 বছর পরে কি হবে, এটা কিন্তু এই গ্যাপটা কিন্তু রয়েই গেছে। আমরা কিন্তু কখনো দেখছি না যে এই রেজিলিয়েন্স বিল্ডিং এর মধ্যে মানুষকে ইনভলভ করা হচ্ছে বা কমিউনিটিগুলোকে ইনভলভ করা হচ্ছে, বিকজ এটা মাইটি রিভার। সেটাও তো আমাদের মেনে নিতে হবে যে তার একটা ন্যাচারাল প্রসেস আছে, সেটা মানুষ, গ্রামের মানুষ যেভাবে বুঝছে আমরা বুঝছি না। এই প্রেক্ষাপটেই কোনো পর্যবেক্ষক মনে করেন বাঁধটা কিন্তু বর্তমান আকারে আর না রাখলেও চলে। In US at least more than 2000 dams have been decommissioned over the last 30 years. শুধু আমেরিকাতেই গত 30 বছরে 2000-এর বেশি ড্যাম ডিকমিশন করা হয়েছে। ইউরোপেও হয়েছে শত শত। তবে এটাও ঠিক, গঙ্গার মতো বিশাল একটা নদীতে কোনো ড্যাম ডিকমিশন করার পূর্ব অভিজ্ঞতা কিন্তু তেমন নেই। তবে তারপরেও কাজটা খুবই সম্ভব। একটা যেমন হতে পারে উপরের ট্রান্সপোর্ট লিঙ্কটা রেখে গেটগুলো সব খুলে রাখা বা তুলে দেওয়া, যাতে রেল ও সড়ক সংযোগ রেখেও নদীকে স্বাভাবিকভাবে বইতে দেওয়া হলো। এতে কি হবে, ড্যামের মূল কাঠামোটা অক্ষত রেখেও ফারাক্কার অপারেশনাল ডিকমিশনিং করা যাবে। So that kind of operational decommissioning is also possible without removing the dam structure as such. আবার এর একদম উল্টো মতবাদটা হলো কলকাতার স্বার্থেই ফারাক্কাকে যেভাবে হোক রক্ষা করতেই হবে। কলকাতা নদীবন্দরকে বাঁচাতেই হবে, কারণ কলকাতা নদীবন্দর শুধু কলকাতা বললে হবে না, সমগ্র পূর্ব ভারত এবং নর্থ ইস্টার্ন রিজিয়ন, উত্তর পূর্ব ভারত, তার একটাই পথ আমাদের ভারতবর্ষের বলতে গেলে কলকাতা বন্দর। সেখানে কোনো কম্প্রোমাইজ নেই। এর জন্যে ফারাক্কা ব্যারেজকে যেভাবে রেনোভেট করতে হবে, যেভাবে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার রেনোভেশন করবে বা করবে, সেটা পুরোপুরি ইঞ্জিনিয়ারদের উপর। পৃথিবীতে কোনো নদী বাঁধেরই আয়ু অনন্তকাল নয়। এখন ফারাক্কার ক্ষেত্রে ঠিক কী করা হবে আর কখন, সেই সিদ্ধান্ত নেওয়ার ভার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের, যেটি এই ভবনে অবস্থিত। কিন্তু সেই লক্ষ্যে নির্দিষ্ট ভাবনা চিন্তা শুরু হয়েছে, এখনো এমন কোনো প্রমাণ নেই। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ কিন্তু প্রকল্পের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে একেবারেই সন্দিহান নন। দেখুন, এটা শুধু একটা ডাইভারশন বা জল টানার প্রকল্প। এখানে কিন্তু তেমন স্টোরেজ বা জলাধার কিছু নেই। স্টোরেজ প্রকল্পগুলোর আয়ু হয়তো 100 বছর হয়, কারণ পলি পরে আর ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যায়। ফারাক্কায় সে সমস্যা নেই, ফলে এটা অনায়াসে 100 বছরেরও বেশি টিকতে পারে। ফারাক্কাকে বাঁচাতেই হবে, কারণ কলকাতা শহর, কলকাতা বন্দর আর গত 50 বছরে নদীকে ঘিরে যে ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে, তাকে রক্ষা করতে হলে ফারাক্কাই একমাত্র ভরসা। কলকাতা পোর্ট, কলকাতা আর এন্টায়ার দিস ইকোসিস্টেম ডেভেলপড ডিউরিং লাস্ট 50 years here. There is no other option. ফলে ফারাক্কা নিয়ে আগামী দিনে কি করা উচিত সে সম্বন্ধে ভারতেও নানা ধরনের মতামত আছে। ফারাক্কার ভবিষ্যৎ ঠিক কোন পথে তা এখনো আমরা জানি না, কিন্তু এটা জানি ফারাক্কাকে নিয়ে বিতর্ক বোধহয় পরের 50 বছর ধরেও চলবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।